নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছড়িয়ে পড়ো, তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে রন্ধ্রে, যেমনটা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে। মোহাম্মদ ইউনূস এখন তিনি সারা দেশে যে সংস্কার করে বেড়াচ্ছে, বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াচ্ছে, এই সমস্ত কিছু হয়তো আগামী দিনে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হতে পারে। থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল? তিনি কেন কন্ট্যাক্ট করবেন? এটা জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের। দেশের ক্ষমতা কিন্তু আসবে আওয়ামী লীগের হাতে। যত দিন যাবে এখন থেকে আওয়ামী লীগের ভোট বাক্স সমর্থন তত বাড়তে থাকবে। আর জামাত, জানাপা, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, এদের ভোট সমর্থন তত নামবে। দর্শক, এই মার্চ মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে উড়ে আমাদের বাংলাদেশে আসতেছে এবং এই মার্চ মাসের মধ্যেই বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পতন হতে যাচ্ছে, এমন কথা কিন্তু, এমন একটা গুজব বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে, অনেক বেশি এই বিষয়টা নিয়ে কিন্তু ঘাটাঘাটি হচ্ছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছি যে এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসলেই এই কথাটার কতটুকু সত্য আছে, কতটুকু মিথ্যা, এই সম্পূর্ণটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকে যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর কথা বাড়াবো না, সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখে নেব। আমি কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি সেকতে যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানছে গনে না, না শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেততে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন, সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না, আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে। কেন? ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে, কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না, কমেন্ট করেন তো দেখি। হচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যে অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বি টিম হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তারা এত কিছু জানি না। আচ্ছা, যাই হোক, এরপরে তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের, ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম,
এই কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব, গেল নি মান সম্মান। কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তো আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বললা না, শোনো আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটা কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়ার ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন এই সংস্কার কমিটির প্রধান হয়েছেন এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি? আরে মানে এরকম বলে আর কি যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন। 100% কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব। এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে বাবা তোমরা 5-10টা বছর থাকো। ভাবি কিটা কোনো কথা কইটাই কথা, আমার কথা কি হয়? অবশ্যই হয়। এরকমই তেজা হয়নি। আবার সাংবাদিক ইলিয়াস চেতা গেছে জাতীয় নাগরিক পার্টিরে কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়ে দাঁত ফলাই দিবে। হইল কি? কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন, আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার, তো এটা তো 18 বছর লাগবে। 18 বছর কি ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। তো কি মনে করেন যে আসলে কোন দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনূসের যেই সিদ্ধান্তগুলো? পলিটিক্যাল পার্টিরা আপনাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। মানুষ রাজনীতি করেই ক্ষমতায় যাইতে, অন্য কিছু না। দেখা যাক কি হয়। ভালো থাকুন। গতকাল গভীর রাতে তিনি নয়াদিল্লি এসে পৌঁছেছেন। কর্তা যারা এসছেন তার সঙ্গে 2-4 জন এসছেন, তারা এসে বৈঠক করবে পূর্ব নির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে। সঙ্গে কারা কারা থাকবে, কি কি এজেন্ডা আছে, আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি। আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের কোন রকম বার্তা জেডি ভান্স নিয়ে আসছেন, এবং এখানে বৈঠক চলাকালীন বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী গ্যাবার্ড এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট সেইটার উপরে কি কি পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার জেডি ভান্স আসবেন। তারপরে আসবে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে উনি তো বলেছেন
আমি যাচ্ছি, অপেক্ষা করুন, এখনই ফেরাবেন না। তার মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সেই সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন। এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু ট্রাম্প শুনতে চান। কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা। সেটা নিয়ে অনেক গুজব হয়েছে, ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে, কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না। বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবেনই। তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে, যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেট করবে। এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসী গ্যাবার্ড বলতে পারবেন, কিছুটা আন্দাজ তো দিতে পারবেন। জেডি ভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরেও নির্ভর করে জেডি ভান্স আসবেন এই মাসের শেষের দিকে, ওই 24-25 ধরুন এই সময়টার মধ্যে জেডি ভান্স আসবে। এখনো তারিখ আমাদেরকে বলা হয়নি, তুলসীর তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি। গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে, এখন পাবলিকলি জানানো হয় না, কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে। কারণ এদের জীবন সবসময় কিন্তু ওই এই আছে এই নেই, প্রচুর শত্রু, কে কোথা দিয়ে ড্রোন মেরে দিল, একটা মিসাইল মেরে দিল, কোনো ঠিক নেই। সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পথে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি। সুতরাং অনেক লুকোছাপা করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়, সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে? আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সবথেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকারনাইন শায়ের তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন শায়ের যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়,
এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহের এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? সো দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এবং বর্তমান বাংলাদেশের মধ্যে যে সমস্ত কথাবার্তা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবে, কবে আসবে না আসবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু অনেক কথা বলা হচ্ছে, তারপরেও আপনাদের কি মনে হচ্ছে আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে? আর বাংলাদেশের মানুষ আসলে তার সঙ্গে কি করবে না করবে এই বিষয়টা কিন্তু আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু দর্শক, আমাদের এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমরা আপনাদের মন্তব্যগুলোকে অনেক সম্মান করি। সো দর্শক, আপনারা চাইলেই কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।